কুয়াশা করছে কেন? নাহলে দুর্গা ঠাকুর ভাব কি করে আসবে? অনুভূতি লাগবে না শরৎকালে? শিশিরে শিশিরে গান হবে কি করে? এ দেখো মাঠে ধরো শিশিরে নেই, তা দুর্গা শিশিরে শিশিরে গানে নাচবে। শিশিরে না হলে শিশির করতে হবে, শিশির দরকার তো। ঠান্ডা পড়বে আজকে, আজকে খাতা দেখিয়ে বাড়িতে ঠান্ডা পড়লো, কদিন পরে ঠান্ডা পড়লো, তুমি চিন্তা করো। আচ্ছা 240 পাতা বার করে আগে বলে দিই কোনগুলো দাগাবো। 240 পাতায় দেখো নীল কালারের একটা বক্স আছে না, ওই বক্সে পেন্সিল লাগবে না, পেন দিয়ে দাগাও। আচ্ছা ওই বক্সে দাগাতে হবে। কি হয়েছে? তো আমাকে পেন্সিলে করবে, আমি দোকান খুলে বলছি, দোকান আছে নিয়ে আসো, যাও কিনে। আচ্ছা এই আবার মারামারি করবে, কি জ্বালাতন। আচ্ছা দেখো প্রথম যে নীল কালারের ছক আছে ওর মধ্যে দেখো লেখা আছে দেখছি, দেখছি দাগাতে হবে না, যেখান থেকে বলবো দাগাতে সেখানে দাগাবো। দেখো যে এই প্যারাতে একই মাপের কাঠি দিয়ে নানা ধরনের চতুর্ভুজ তৈরি করা যায় হয়ে গেছে, এরপর থেকে দাগাও। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে নির্দিষ্ট ত্রিভুজ পাবো, কিন্তু চতুর্ভুজের 4টি বাহুর মাপ জানা থাকলেও কোনো নির্দিষ্ট চতুর্ভুজ পাবো না। তাহলে নির্দিষ্ট চতুর্ভুজ পেতে হলে কি কি শর্তের প্রয়োজন? নিচের দিকে চলে আসে, লাল কালিতে লেখা আছে। নির্দিষ্ট চতুর্ভুজ পাওয়ার জন্য শুধু 4টি বাহুর দৈর্ঘ্য জানলেই হবে না, তার একটি কর্ণের দৈর্ঘ্য জানতে হবে। লেখা আছে না? বই কই? হাসছো কেন? বই কই? হাসছো? বই, বই নেই? বাড়ি থেকে আনবা? আনবা না? লোকের বই দিয়ে কাজ করো। আচ্ছা 241 পাতা। তুমি আমার নাড়াচাড়া করছো কেন? ওটা পিছিয়ে বসে পেছো, একটা জিনিস রেখেও শান্তি নেই। আচ্ছা 241 পাতা উপরের দিকে লেখা আছে দেখো লাল কালি দিয়ে ছেলের মুখের পাশে। আগে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকার জন্য যেগুলো জেনেছি সেগুলো লিখি। 1 নম্বর পয়েন্টে কি লেখা আছে? 3টি বাহুর দৈর্ঘ্য। 2 নম্বর পয়েন্টে লেখা নেই, লিখে নাও। একটি বাহুর দৈর্ঘ্য দুই নম্বর পয়েন্টে লেখো একটি বাহুর দৈর্ঘ্য ও, ছোট করে লিখবা, বেশি বড় লিখবে না, এক লাইন লিখতে হবে। ওই বাহু সংলগ্ন দুটি কোণ ও ওই বাহু সংলগ্ন দুটি কোণ। হয়ে গেছে? আচ্ছা এরপরে একটি বাহুর দৈর্ঘ্য ও ওই বাহু সংলগ্ন দুটি কোণ, ওই বাহু সংলগ্ন দুটি কোণ। আচ্ছা 3 নাম্বার পয়েন্টে লেখো এটা, ত্রিভুজের দুটি বাহু। 3 নাম্বার পয়েন্টে বইতে লিখে নাও, ত্রিভুজের দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত দুটি কোণ।
হুম, এটা যে ত্রিভুজের নির্দিষ্ট ত্রিভুজ আকার শর্ত, ও পরের বছর পড়াবো কোনো। 4টে শর্ত দিয়ে একটা চ্যাপ্টার আছে এই বইয়ে, যে 4টে শর্ত লেখা আছে না, 1 2 3 4, এই 4টে শর্ত দিয়ে একটা চ্যাপ্টার আছে শুধু। ওই চ্যাপ্টারের 4টে লাইনে মুখস্থ করতে হয়, আর ওটা পরীক্ষায় 2 মার্কে আসে। হ্যাঁ, ভালো তো বটেই। এবছর তোমাদের এটা আসবে না। 4 নাম্বার কোশ্চেন দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, 4 নাম্বার পয়েন্ট, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ ও সমকোণ সংলগ্ন যে কোনো একটি বাহু এই। তাহলে নির্দিষ্ট ত্রিভুজ পাওয়ার শর্ত 4টে পেয়ে গেলাম, একটু পড়ে রাখতে হবে। এবার দেখো নিচেরটা, নিচের যে বক্সটা আছে স্টার দিয়ে রাখো, 2 3 4 5টা যতগুলো ভালো লাগে স্টার দাও। দেখো এই বক্সের মধ্যে, বক্সের উপরে লাল কালি দিয়ে লেখা আছে যে এবার কয়েকটি জানা শর্ত নিয়ে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করব। 1 নম্বর পয়েন্টে কি বলেছে, 4টি বাহুর দৈর্ঘ্য একটি কর্ণের দৈর্ঘ্য জানতে হবে, অথবা 2 নম্বর পয়েন্ট 4টি বাহুর দৈর্ঘ্য অথবা একটি কোণের মাপ জানতে হবে। 3 নম্বর পয়েন্ট 3টি বাহুর দৈর্ঘ্য ও 2টি অন্তর্ভুক্ত কোণের মাপ জানতে হবে। 4 নম্বর পয়েন্ট 2টি সন্নিহিত বাহু ও 3টি কোণের মাপ জানতে হবে। 5 নম্বর পয়েন্ট যখন কোনো বিশেষ ধর্ম জানা আছে, যেমন বর্গক্ষেত্রের কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ ইত্যাদি ইত্যাদি। হয়ে গেল। তাহলে এই 5টা শর্তের মাধ্যমে কিন্তু আমরা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। ওটাই রাজমিস্ত্রি আর ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য। চলে আসো পেজ নাম্বার 242। হ্যাঁ, এবার জ্যামিতি যন্ত্রপাতি বার করো, পেন্সিল চেঁচে নাও, পেন্সিলের কম্পাস, এই মানে কম্পাসে পেন্সিল আটকে নাও ভালো করে, শক্তপোক্ত করে, গেঞ্জিতে টাইট করো। হাতে লাগে, তোমরা এখন সব কোমল শিশু, তোমাদের হাতে লাগে, আমারও তো দাঁত দিয়ে মোড়াতাম, দাঁত ক্ষয়ে যেত, সেই দাঁত ভেঙে যায় না মাঝে মাঝে, চাকা ঘুরে যেত। ডোমসের হচ্ছে একটা প্রবলেম আছে, মাথাটা খুলে যায়, খুলবে পরীক্ষা হলে গিয়েই খুলবে, দেখবা। ওই দেখো খুলে গেছে। এই ডোমসের এটা খুব প্রবলেম, ডোমসের ওয়েবসাইটে গিয়ে বলে আসছে। অন দাও। এই যে এটা কোন কোম্পানির জানো? বাজারে গিয়ে শুনে না, ওই যে মাথার উপরে কালো প্লাস্টিকের সুন্দর হ্যান্ডেল লাগানো, এবং সামনের যে কলকবজা যেটা আছে সেটা সুন্দর স্টিল দিয়ে তৈরি, এই জিনিস কিনবা। হ্যাঁ, ওই তো এই জিনিস। হ্যাঁ, ওই এই বেশি দাম না, 10 12 টাকা দাম না? তুমি সেট কিনেছিলে? ওই তো বলবো যে অগ্নিটা কিনতে একটা খেয়াল রাখবা যে ওই মাথাটা যেন স্টিলের হয়। অনেক সময় দেখবো যে এটা ঘষা 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 কেমন একটা থাকে, মানে ওই রূপো দেখেছো তো, যেখানে ঘষা ঘষা রূপো হয় সেরকম দেখবো কালারের থাকে, সেটা কিন্তু অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম নিলে কিন্তু বেকার, ঘষে যাবে, বেরিয়ে যাবে, টাইট হবে না। হ্যাঁ, স্টিলের হয়, স্টিলের নিতে হয়। তোমরা গুণধর ছেলেপিলে। হ্যাঁ, এটা কিন্তু দোকানে গিয়ে বলে আসলে দোকানদার এনে রাখবে অবশ্যই, এনে রাখলে আর বিক্রি হলো না তখন কি হবে? ওরে বাবা, ডেটটা সুন্দর করে গিয়ে মুছে দিয়েছে পুরোপুরি। ভালোই করেছে।
পেজ নাম্বার 242, নিজে করি 21.1। ও আজকে 6টাতেই এসছে। না 5টার সময় এখন মোটামুটি অন্ধকার তো। তাহলে কম্পাসের স্কেলটা নিয়ে আসি, বুঝলে? আমার জ্যামিতি গুলো নিয়ে আসি। হ্যাঁ ওটা দিচ্ছে দেখছি এখন ডোমসের সঙ্গে। ওটা হচ্ছে বড় বৃত্ত আঁকার জন্য। তোমার ডোমসের এই অনা বোর্ডে গিয়ে একটা দাগ দাও তো মার্কার দিয়ে আমার। এই লেখো বোর্ডে গিয়ে এই লেখো, বড় করে এই লেখো তো। আগের দিন আমি করেছি দিয়ে ওঠে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কাঠের কম্পাসের পেছনে পেরেক লাগানো থাকে। পেরেক এই বোর্ডে দেওয়া যাবে না, ফুটো হয়ে যাবে না। খুলে রবার লাগানো আছে। এই শোনো, চতুর্ভুজ আঁকার জন্য মনে রাখবে, কথা বলো না। চতুর্ভুজ আঁকা খাতায় কম্পাসের সাহায্যে আঁকার আগে রাফে গিয়ে তোমাকে একটা চতুর্ভুজ আঁকতে হবে, হয়েছে? মনে রাখবো, চতুর্ভুজ আঁকার দুটো পদ্ধতি আছে তোমাদের বইতে। চতুর্ভুজ আঁকার পদ্ধতি দুটো আছে, একটা হচ্ছে কর্ণ বলে দেওয়া থাকবে, আর একটা হচ্ছে কোণ বলে দেওয়া থাকবে। যদি কোশ্চেনে কর্ণ বলে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তুমি রাফে গিয়ে যে ছবিটা আঁকবা সেটা এইরকম হবে, বোঝা গেল? আর যদি বইতে কর্ণ বলে দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে ছবিটা তোমার এইরকম হবে। মানে সেক্ষেত্রে তোমাকে এটা কোণ দিয়ে আঁকতে হবে, আর যখন কর্ণ বলে দেয় তাহলে কর্ণ দিয়ে আঁকতে হবে, বোঝা গেল? এখন যদি প্রশ্নে কর্ণ বলে দেয় তাহলে এইভাবে করবা, ঠিক আছে? আগে রাফে আঁকবো, তারপর খাতায় বোর্ডে আঁকবো। আর তারপর যদি কোণ বলে দিলে এইভাবে। এবার কোশ্চেনে পড়ো, কোশ্চেন যেমন লেখা থাকবে আমরা সেভাবে করবো। এক নাম্বার কোশ্চেন পড়ো জোরে জোরে। পেজ নাম্বার 242, নিজে করে 21.1 এর 1। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আঁকবো কি করে, ভালো করে বুঝবো। দেখো আমাদের আঁকতে বলেছে REST, দেখবা যে বাহুর নাম দিয়ে দেবে কোশ্চেনে। যদি বাহুর নামগুলো পর পর থাকে, যেমন মনে করো RE একটা বাহু, ES একটা বাহু, ST একটা বাহু, RT বা TR একটা বাহু, হলো? এগুলো হচ্ছে বাহু। কিন্তু মাঝখানের একটা পদ গ্যাপ দিয়ে যদি লেখা থাকে, যেমন মনে করো RS লেখা থাকলো, তাহলে RS কি বাহু হবে? RS হচ্ছে কর্ণ। ধরো ET লেখা আছে, ET কি হবে? কর্ণ। বুঝতে পারলাম? তাহলে যদি কোশ্চেনে একটা জিনিস গ্যাপ করে দেওয়া থাকে তাহলে বুঝে যাবা সেটা কি দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে। আর যদি নামগুলো পর পর দেওয়া থাকে, যেমন RE, ES, ST, TR বা RT, তাহলে এগুলো কি হবে? সবগুলো বাহু। আর একটা গ্যাপ দিয়ে লিখলে, একটা গ্যাপ দিয়ে থাকলে সেটা কি বুঝবো? কর্ণ। এবার কোশ্চেনে কি কি দিয়েছে দেখো। দেখো প্রথমত RE দিয়েছে, R এর পরে E, REST, তাহলে RE হচ্ছে কি হবে? বাহু। ES হচ্ছে বাহু, ST বাহু, TR বাহু, ET, তাহলে ET দেওয়া আছে, ET তাহলে কি? কর্ণ। তাহলে কোশ্চেনে কর্ণ দেওয়া আছে,
এটা কর্ণ দেওয়া আছে মানে ছবি কেমন হবে এরকম। তাহলে এটা ই, এটা টি, বুঝতে পারলাম। তাহলে এরপরে উপরে একটা বাহু, নিচে একটা, এদিকে একটা বাহু, এদিকে একটা বাহু, এদিকে একটা বাহু। তাহলে এখন যদি এটা হয় তাহলে আর ই টি, তো আর ই এস টি, বুঝা গেল। আমি তো এরকম হবে না, এটা রাফ ছবি, এরকম হবে কে বলেছে, এটা জাস্ট আকার একটা পদ্ধতি। কি বললাম, কি বুঝতে পারোনি? ইটি কর্ণ বুঝতে পারোনি? ওটাই তো, যদি ইটি কর্ণ বলে তাহলে আমাদের কর্ণটা আগে এঁকে তারপরে ছবি আঁকতে হয়। যদি কর্ণ দেওয়া থাকে আগে কর্ণ আঁকতে হয়, তারপরে বাকি ছবিটা হয়। ঠিক আছে, হ্যাঁ পরের বিন্দু যদি দেওয়া থাকে, যেমন ইটি, ইটি তাহলে মাঝখানে থেকে এস, ইএস তো দেওয়া নেই, ইএস মানে বাহু হতো, ইটি মানে কি তাহলে কর্ণ, এস আরও কর্ণ হতো, হয়েছে। তাহলে সর্বপ্রথম আমরা কি করবো, আগে কর্ণ আঁকবো তারপরে ছবি আঁকবো বাকিটা। এখন প্রশ্ন হচ্ছে, ধরো কোনো কোশ্চেন তুমি বুঝতে পারলে না যে কি করবো, তাহলে অত ভাবা দরকার নেই, ঝামেলা চুকেই গেল। যদি কোনো কোশ্চেন তুমি বুঝতে পারলে না যে কর্ণ দিয়েছে না কি দিয়েছে বোঝা যাচ্ছে না, সুতরাং সে সময় তুমি কি করবা, নর্মাল একটা ছবি আঁকবা, নর্মাল ছবি আঁকবো। চতুর্ভুজ আঁকতে বলেছে, আর ই এস টি আঁকা হয়ে গেল। এখন দেখো যে এর মধ্যে কোন কোন বাহু বলে দিয়েছে, দেখো আর ই বাহু বলে দিয়েছে, ইএস বাহু বলে দিয়েছে, এসটি বাহু, টিআর বাহু বলে দিয়েছে, সঙ্গে লাস্টে কি বলছে ইটি বাহু। তাহলে ইটি বাহু মানে কি, ইটি কি বাহু আদেও, ইটি কর্ণ। তাহলে কর্ণ মানে ছবিটা আমার কেমন সেরকম হচ্ছে, তো এরকম ভাবে কিন্তু আমি ছবি আঁকতে পারবো না খাতায়, তখন ছবিটাকে কি করতে হবে, ইটিটাকে সোজা করে নিতে হবে। তাহলে এটা হচ্ছে তখন আমার ইটি হয়ে যাবে। তাহলে উপরে কি থাকবে আর নিচে কি থাকবে ভেবে নাও, বুঝতে পারলাম। ছবিটাকে জাস্ট আমি কি করলাম, একটু ঘুরিয়ে নিলাম, হয়েছে, ঠিক আছে। রম্বস টম্বস না কিন্তু ঈশান, আমি জাস্ট এটা বলতে চাই, যদি কর্ণ দেওয়া থাকে তাহলে কর্ণটাকে আগে এঁকে সমগ্র ছবি করতে হয়। একটা ছবি করে নি তাহলে বুঝতে পারবো। আচ্ছা তাই হোক, তাহলে রাফে গিয়ে ছবিটা এঁকে নাও, আর ছবিতে যে যে মানগুলো বলে দিয়ে সেগুলো লিখে নাও। যেমন দেখো কোশ্চেনে বল, আচ্ছা আমরা কিন্তু এই ছবিটা, তাহলে আর এই ছবিটা কিছু করবো না, যা করবো এই ছবিটাই করবো, কারণ কর্ণ বলে দিয়েছি, তাহলে কর্ণ অনুসারে কাজ হবে। ছোট করে, ছোট করে, রাফ ছবি, রাফ, রাফ। আমি এটা রাফ ছবি এঁকেছি, রাফে আমি ছাগলের ডিমও আঁকতে পারি, আমার যা ভালো লাগে রাফে আমি তাই আঁকবো, এটা রাফ। আমি অ্যাকচুয়াল ছবি না, এটা রাফ ছবি এরকমই হবে, কারণ অ্যাকচুয়াল ছবির শেপে তো আমি করতে পারবো না। তোমার যদি মনে হয় তুমি অন্যরকম করো, তুমি এভাবে করতেই পারো, তোমার যদি মনে হয় তুমি উপরটা এরকম ভাবে করতো, কোনো আসে যায় না, বুঝতে পারছো। রাফ ছবি রাফ ছবি হয়, এটা মানে এটা যদি আমি বুঝতে পারছি তাহলে আমি মানে ধরো ইটি আঁকলাম, তো ইটির পরে কোন বাহুটা আমি আঁকবো সেখান থেকে আমি ডাইরেকশনটা পাবো, আর কিছু না এখানে। আচ্ছা এবার দেখো, এত বড় করা যাবে না, দরকার নেই, ছবি আঁকতে কেমন লাগবে। আচ্ছা রাফ এমনি হাত দিয়ে আঁকবা। এবার শোনো, প্রত্যেকটা বাহুর মাপ দেবো, দেখো লেখা আছে যে আড়ি বাহুর মাপ, আড়ি বাহুর মাপ কত 6 সেন্টিমিটার, ইএস বাহুর মাপ কত 4.5 সেন্টিমিটার, এসটি বাহুর মাপ কত 5 সেন্টিমিটার, টিআর বাহুর মাপ 5.5 সেন্টিমিটার, আর ইটি বাহুর মাপ 7.5 সেন্টিমিটার। এখন আমরা এই ছবিটা থেকে ইজিলি রাফ এই মানে আসল ছবি আঁকতে পারবো। আর হচ্ছে যে এইখানে যে বাহুর মাপগুলো দিয়েছে, প্রত্যেকটা বাহুর মাপ খাতার উপরে আগে টেনে নিতে হবে, প্রত্যেকটা বাহুর মাপ খাতার উপর টেনে নিতে হবে। তো সায়ন কি বুঝতে পারলে কিছু? ছবি যেমন খুশি হতে পারে, রাফ ছবি রাফ ছবির মতোই হয়। আবার বকে, কি হয়েছে? তোমার কোন সফটওয়্যারে প্রবলেম হয়েছে, কোন সফটওয়্যার চেঞ্জ করে নাও। হ্যাঁ হয়েছে। কিছু বলবা? ওই তো দেখো বইতে মাপ দেওয়া আছে না, 6 সেমি, 4.5 সেমি। ও বাবা, কোশ্চেনই চেনে না, কোশ্চেন পড়ো তো দেখি, কোনটা পড়ো, কোশ্চেন পড়ো, বোর্ডে নিচে করে লেখা আছে,
বললাম বোর্ডে, ও খুঁজছে বইয়ে। বোর্ডে বোর্ডে নিচে করে লেখা আছে। আপনি দুটোই আসবা, উপরে নিচে দুটোই। হ্যাঁ, বইতে যে মানগুলো লেখা আছে খাতার উপরে স্কেলের সাহায্যে ফাঁকা ফাঁকা করে আঁকো সব কটা। আমি একটা দাগ দিচ্ছি, মার্ক না করলে হবে না, এখানে দুটোই সেমই তো, একটা ইঞ্চিতে দরকার। হুম হুম ভালোই বলেছো। অঙ্ক করতে গিয়ে মাথা নষ্ট হয় খুব, শুধু শুধু মাথা কাটাতে হয়, সবই শুধু শুধু। হ্যাঁ দাদা বলো শুনি। হ্যাঁ করে ফেলো অবশ্যই। করো। আচ্ছা হয়ে গেছে সবার, তো আমি টেনে নিবো বুটে। তাহলে প্রথমে আছে 6 সেন্টিমিটার। আরে হবে হবে সব 6 সেন্টিমিটার। তারপরে কত আছে? 4.5। আচ্ছা এবারে নামগুলো লিখে নিতে হবে। হ্যাঁ
প্রথমে কি আছে আর ই 6 সেমি কত আর ই ইএস ইটি হয়ে গেল এটুকুনি। এবার হচ্ছে দেখো বইয়ের আর কাজ নেই, এবার চতুর্ভুজ আঁকতে বলছে আঁকবো। এবার শোনো, তাহলে আমরা রাফে দেখো, আচ্ছা এই রাফেরটা আমি একটু মুছি ভালো করে পরিষ্কার করে একটা আঁকি তাহলে সুবিধা হবে। অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ যে কোনো দেওয়া যায়, কেন কি সমস্যা? দেওয়া যায়, অসুবিধা কিছু নেই, দিতে হয় বলে কিছু নেই, তোমার যেমন ভালো লাগে তুমি তেমন নাম দেবে, বুঝতে পেরেছো? তাহলে সবার প্রথমে দেখো, যদি কোশ্চেনে কর্ণ দেওয়া থাকে তাহলে ফার্স্টে কর্ণ আঁকবো, তারপরে বাদ বাকি কিছু হয়েছে। তাহলে কর্ণের মাপ কত 7.5। তাহলে সবার প্রথমে খাতাতে উপরের এইগুলো আঁকার পর এর থেকে অন্তত 10 সেন্টিমিটার নিচে যে যে খাতা বাঁচানোর চেষ্টা করছো তাদের ছবি হবে না, আমি আগে বলে দিলাম, তাকে আমি কিন্তু দ্বিতীয়বার বলবো না। প্রথমবার যখন শিখবা খাতা নষ্ট করে শিখতে হবে। আমি যেটা বলেছি শুনে নাও কান খুলে, পরবর্তীতে যখন ভুল করে ফেলবো আমাকে বলবা না। হ্যাঁ তোমার তো হয়েই গেছে, তুমি বকছো কেন? এই যে এতদূর হয়েছে তো, এর নিচে অন্তত 10 সেন্টিমিটার নিচে তুমি বড় করে একটা দাগ টানবা, যেটা অন্তত 12 সেন্টিমিটারের উপরে হবে, ঠিক আছে? টানো 10 সেন্টিমিটার কি 15 হয়ে গেল, এটা উপরে তোলো। হ্যাঁ বড় করে দাগ টানো, বড় করে দাগ মানে অন্তত 13 সেন্টিমিটার। তাড়াতাড়ি করো, রিয়াকশন দিতে হবে না, তাড়াতাড়ি। হ্যাঁ এবি দিতে হবে না এখানে। দেখো সর্বপ্রথম আমরা আঁকবো কি এখানে, সর্বপ্রথম আমরা কর্ণ আঁকবো 7.5। তাহলে কম্পাসের সাহায্যে 7.5 মাপ নাও, হয়েছে? আচ্ছা 7.5 মাপ খাতা কিন্তু কোলের উপরে নিয়ে করলে হবে না, খাতা যদি সমতল না থাকে কিন্তু ছবি মিলবে না। ক্লাস 7 আর ক্লাস 8 উতরে যাবে, ক্লাস 9-এ গিয়ে যখন আসল ছবি আঁকার ঘটনা আসবে তখন কিন্তু একটাও হবে না, এই অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এখন যেমন তেমন ছবি হয়ে যাবে ঠিক এদিক ওদিক করে। যারা যারা 7.5 মাপ নিয়েছো তারা কম্পাস তুলবা, তোলার পর উল্টো করে কম্পাস বসাও, যে দেখো যে আবার ঠিকঠাক আছে কিনা। খাতা ঘুরবে না, খাতা সোজা থাকবে, তুমি আঙুল ঘোরাবা, হাত ঘোরাবা, সবকিছু ঘোরাও। ও তোমাদের 9 তো তোমাদের চেঞ্জ হয়ে যাবে, তোমাদের তো সেমিস্টার, মজা হবে, ওই যে হচ্ছে। এবার শোনো, তাহলে এখন সবার প্রথমে তাহলে এই যে বিন্দু, আচ্ছা তোমাদের এটা ভুল হচ্ছে, ভুলটা কি? আচ্ছা ভালো করে শোনো, কম্পাস মাপ নেওয়ার পর কম্পাস কোনোদিন কেউ হাত দিয়ে এমন করে চেপে ধরবা না। কম্পাস মাপা হয়ে গেছে, হাত সবসময় উপরে থাকবে, কম্পাসে একটা ডান্ডা ধরা যাবে না, কম্পাসে ধরার জায়গা কোনটা? উপরে। ব্যবহার যখন করছি না কম্পাস কোথায় ধরে রাখবো? উপরে। হাতের মধ্যে গুটিয়ে থুই দিলাম এমন করে, ছানে ফেলে রাখলাম, ওসব কিন্তু করা যাবে না। নিয়ম কানুন না মেনে চললে কিন্তু উঁচু ক্লাসে গিয়ে যখন জটিল ছবি থাকবে মিলবে না, হাজার চেষ্টা করলেও মিলবে না। এখন থেকে সঠিকভাবে নিয়ম শিখতে হবে। আচ্ছা খাতায় দাগ টানা হয়ে গেল, এবার এইখানে যেহেতু আমি কম্পাস বসাবো সেহেতু পেন্সিল দিয়ে এখানে একটা বিন্দু বসাবা। আচ্ছা বিন্দু বসানোর ভুলগুলো শুনে নাও, তোমরা কি করো, দাগ আছে এরম এরম করে ঘষে ঘষে বিন্দু বসাও। বিন্দু বসানোর নিয়ম হচ্ছে পেন্সিলটা জাস্ট এখানে বসাবা, একটুখানি চেপে দেবা, হালকা করে গর্ত হয়ে যাবে ওইটুকুনি, ওর বেশি কিন্তু কিছু না। বিন্দু মানে এইটুকুনি, বিন্দু মানে এইটুকুনি, এই গোল্লা পাকাচ্ছি ঘষে মেজে, এটা কিন্তু বিন্দু না। ঈশান তুমি খুব বকে ফেলছো, অত বকলে হবে না, হয়ে গেছে? তাহলে আচ্ছা আমার মাপ পাল্টে গেছে, মাপ নিলাম, সেই কিছু বলবা? ভালো, খুব ভালো। পরেরটা করো, ই থেকে টি এর মাপ নেবো,
দিয়ে এখানে কাঁটা বসিয়ে এখানে কাটবো। তাহলে যেখানে কাঁটা বসালাম ওই পাশের ছবি অনুসারে তাহলে এখানে টি ই হবে আর এখানে টি হবে। লেখো তাড়াতাড়ি। কেউ যদি বুঝতে না পারো জিজ্ঞাসা করবা, ছবি না হলে কিন্তু জিজ্ঞাসা করবা। দাও বিষ্ণু দাও, অরিজিৎ কি না আমাকেই দাও। সবকিছু পেন্সিল দিয়ে করতে হবে। তুমি মাথা মোটা, দাগ টানা হচ্ছে ওরা আমাকে দেখতে হয় টানো। হ্যাঁ আবার দেখাচ্ছি, এইটুকুনি জিনিস দেখাতে হয়। বোর্ডে ওই মধ্যে এঁকে দিয়েছি, দেখো বোর্ডের মতো লাগছে কিনা সেটা দেখো। সজনি হয়েছে? হ্যাঁ এই তো হয়েছে, সুন্দর হয়েছে। তুমি তো গুড বয় ছিলে, কিছু দেখছি। আচ্ছা এরপরে হয়ে গেছে এটুকুনি। তাহলে ইয়ারটি আঁকা হয়ে গেল। তুমি এমনিতে কে বলেছো তোমাকে? কোশ্চেনে তো দেওয়াই আছে ইটি আঁকতে হবে, হয়ে গেছে। আচ্ছা এবার দেখো, এবার পাশে ছবি আঁকার সুবিধা দেখো। এখন প্রশ্ন হচ্ছে যে ই বিন্দু থেকে, ভালো করে শোনো, ই বিন্দু থেকে উপরের দিকে একটা দাগ কাটতে হবে। সেই দাগের নাম আর সেই দাগের মাপ কি হবে দেখো পাশের ছবিতে লেখা আছে। সেই দাগের নাম কি হবে? ইএস, তাই তো। মাপ কত হবে? 4.5। তাহলে কম্পাস আছে 4.5 মাপো। হ্যাঁ, এবার ই বিন্দু থেকে উপরে ফাঁকা জায়গায় বড় করে কাটবা। কাটো কাটো, সমাধান পেন দিয়ে লিখতে পারবো। দেখো হ্যাঁ কি বললাম, 4.5 মাপ নাও ই থেকে এস, দিয়ে ই বিন্দু থেকে এস ওখানে দেখে নাও কোথায় উপরে আছে, তাহলে ইতে বসিয়ে উপরে বড় করে কাটো। বড় করে মানে কিন্তু বড় করে, পরে কিন্তু ঠাই পাবে না, কিন্তু আবার মেপে করতে হবে। হ্যাঁ হ্যাঁ একদম দাগের কাছাকাছি নিয়ে চলে আসবা। হয়ে গেছে? হয়েছে? আচ্ছা এরপরে এবার দেখো তো, এই যে এবার তাহলে দেখো ই বিন্দু থেকে টেনে ফেললাম, তাহলে টি বিন্দু থেকে উপরে টানতে হবে একটা। টি বিন্দু থেকে উপরে কত মাপ? টি থেকে এস 5 সেমি, তাহলে 5 মাপ নাও। এস টির মাপ নাও কম্পাস বসিয়ে। মাপ দিয়ে টিতে বসাও, দিয়ে আগে যে কেটেছিলাম একটা চাপ সেটাকে কাটো। টিতে বসাও, দিয়ে আগে যে চাপ ছিল সেটাকে কাটো। যে যে বুঝতে পারছো না কিন্তু আগে থেকে বলবা, কোনো সমস্যা থাকলে বলো। আরে না, ছোট্ট করে কাটবে। প্রথমটা যেটা আমরা জানি না যে কোথায় কাটবে সেটাকে একটু বড় করে কাটো, আর তাছাড়া বাদ বাকিগুলোকে ছোট করেই কাটবে। হ্যাঁ বলো, কোথায় গো? ইটি, এসটি। আমি তো বুঝতে পারলাম না কি। হ্যাঁ ওটা দিতে হবে বলেছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও শোনো, স্কুলের নতুন নিয়ম, তুমি যে কম্পাস যেটা মাপছো এই যে এরকম, দেখো যে তুমি আড়ি আড়ি মেপেছি না, আড়ি মাপিনি, ধরো ইএস মাপলাম, তাহলে ইএস মেপেছো তার প্রমাণ হিসাবে তোমাকে এখানে এই দাগটা কাটতে হবে। একে বলে অঙ্কন চিহ্ন। এটা নিয়ম চালু হয়েছে। হ্যাঁ করেছিলে বলে কেটে দিয়েছিল, আর এবার বলেছি না করলে কেটে দেবো। হ্যাঁ কোন এটা, যাই হোক এখানে বিন্দু বসাও, দেখ ই থেকে বসানো জোড়া, এই যে মানুষজন আবার জুড়তে পারে না, এখানে বিন্দু বসিয়েছে তো জোড়া স্টাইল শুনে নাও। দেখো প্রথমে পেন স্কেল অ্যাড করবা, স্কেল রাখবা, দুটো বিন্দু চারিপাশে অ্যাডজাস্ট করবা। এবার দেখবা পেন্সিল বসাবা, যে পেন্সিলটা বিন্দুতেও বসছে এবং স্কেলের গায়ে ঠেকছে কিনা। যা হলো তুমি এমন জায়গায় স্কেল নিয়েছো যে বিন্দু পেন্সিল বসাচ্ছ বিন্দুর বাইরে চলে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না। তাহলে স্কেলটাকে সরাতে হবে, বিন্দুটাকে ক্লিয়ার করতে হবে, এমন জায়গায় রাখতে হবে যেন বিন্দুর মধ্যেও স্কেল পড়ে এবং স্কেলের গায়েও পেন্সিল লাগে।
না করে দেখবে বিন্দুতে যদি না পড়ে তাহলে কিন্তু ছবি ভুল। না টিকবে না মনে হচ্ছে বেশি দিন। কেমন করে বুঝতে পারছি কাটে দিতে ওটা। ও দাদা ওদের কি করব শব্দ করেছি ই থেকে কাটানো। তাহলে তো হয়েই যেত। এম আপ দিয়ে গিন্দিকে আমাকে কলকাতায় যেতে হয়েছিল। এর দাম বেশি না, 110 টাকা। কলকাতায় গেছিলাম অন্য কাজে, অন্যান্য বইপত্র কিনতে। হ্যাঁ, দিয়ে কেমিক্যালের দোকানে গিয়ে দেখি না আমার বই কিনে কলকাতা যাই, নবোদয়ের বই কিনতে গেছি। হ্যাঁ এই তো হয়ে গেছে। আচ্ছা এরপরে নিচের দিকে, নিচের দিকে দেখো এইটুকুনি সবার হয়েছে কি হয়নি? ওই হয়েছে? ও বিশু বাবু হয়েছে? হয়েছে হয়েছে, করো করো তাড়াতাড়ি করো। উপরেরটা তো হয়েছে মনে হচ্ছে। ও তাহলে তো আমি বুঝতে পারছি না। না এই আছে এরপরে, এরপরে নিচের দিকে, নিচের দিকে ই বিন্দু থেকে কত কাটতে হবে বলো তো? কত? 6 সেমি। দেখো লেখা আছে ই আর, তাহলে ই থেকে, ও এখানে না উপরে, ই আর মানে আর ই, আর থেকে ই এর মাপ নাও, দে ই তে বসিয়ে যেহেতু প্রথম দাগ বড় করে কাটবা, দিয়ে বড় করে ই বিন্দুতে ই তে 6 সেমি মাপ নেবো, আর ই তে বসিয়ে দে ই থেকে এখানে বসাও, দিয়ে বড় করে কাটো। এই যে দীপিকা, তুমি ঘুরে যাবে না, খাতাও ঘুরবে না, শুধু হাত ঘুরবে। আমি কি বোর্ড ঘুরিয়ে নিয়েছিলাম? হয়ে গেছে এটুকুনি। আচ্ছা এরপরে বলো তো টি বিন্দু থেকে তাহলে কত মাপ নেবো? টি থেকে কত মাপ নেবো? 5.5। ছবিতে লেখাই আছে টি থেকে নিচে 5.5। তাহলে টি থেকে আর, টি আর 5.5 এর মাপ নাও, দিয়ে টি বিন্দুতে বসিয়ে আগে যে বৃত্তচাপটা আমরা এঁকেছিলাম সেটাকে কেটে দাও। হ্যাঁ ছোট করে কাটবো, যেখানে কাটলো সেখানে বিন্দু বসাও, দিয়ে স্কেলের সাহায্যে জুড়ে দাও। কিছু বললে? বাবা তোমাদের লাড্ডু খাওয়াবে মতিচুরের। একটাই কথা বলবে, তুমি দুজনকে একই কথা বলবা নাকি? নাকি এবার দুজনের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিবা? কোন প্ল্যানিং এ আছো? এই তো জুড়ে দাও ই থেকে এটাই। তাহলে উপরের বিন্দুটার নাম এস, নিচের বিন্দুটার নাম আর, প্রত্যেকটা বাহুর মাপ টি থেকে আর, ই থেকে আর জোড়ো। আচ্ছা ইটির মাপ 7.5 সেমি, ইয়ার এর মাপ 6 সেমি, টিআর এর মাপ 5.5 সেমি, এসটির মাপ 5 সেমি। এ সমাধান লিখবো, ইএস এর মাপ 4.5 সেমি। এটুকু নাকি করে নাও, তারপরে সমাধান কি করে লিখতে হবে বলে দিচ্ছি। তুমি বকছো কেন? আমি তো বুঝতে পারছি না। তো হয়ে গেছে তো বসে থাকো, বকছো কেন? হ্যাঁ হয়েছে মনে হচ্ছে তো। না সমাধান লিখেছো? এস সমাধান তুমি পেন দিয়ে লিখতে পারো, ছবির একদম নিচে, ছবির নিচে 2 আঙুল ছেড়ে সমাধান লিখবা। হ্যাঁ কারণ হয় কি ছবির এই যে লেজ বেরিয়েছে যে সাইড দিয়ে, এসবের মধ্যে ঢুকে যায়, ওসবের মধ্যে ঢোকানো যাবে না।
তাহলে রিজু বোঝা গেল কিছু? বাহ, সহজ তো। জ্যামিতি দিয়ে তো ছেলেগুলো অঙ্কে পাস করে। নাম আমরা কোথায় নাম নেই গো? ও হ্যাঁ, তাহলে নাম দিব। আচ্ছা এবার শোনো, সমাধান কেমন করে লিখতে হয় কে পারবে? বলো কি করে লিখতে হয়। শোনো, সমাধান বই দেখে দেখে লিখবা। বই দেখে যেমন আমি পড়ে দিচ্ছি, দেখো লেখা আছে না, লেখা আছে আমি একটি চতুর্ভুজ এসছি আঁকি। তাহলে আঁকির জায়গায় আমরা কি লিখবো? আঁকা হলো। ওই আঁকা হলো লিখে বাকিটা পুরোটা লিখে দাও। আঁকলাম লিখলেও হবে। ভাষা এমন প্রয়োগ করতে হয় যেখানে আমার কোনো ক্রেডিট নেই। এটা নিয়ম বলা যেতে পারে এক ধরনের, তবে তোমাদের বইতে আঁকলামই লেখা আছে। বাবা, চরম সমাধান লিখেছো তো, দেখেছো তো? হ্যাঁ, বই দেখে দেখে লেখো। কি লেখা আছে বইতে? একটি চতুর্ভুজ এসছি আঁকি। ওই আঁকির জায়গায় কি লিখবা? আঁকা হলো। তার ছাড়া সব সেম। আঁকির জায়গায় আঁকা হলো, লিখির জায়গায় লেখা হলো। না, বলার জায়গায় বলা হলো তো বলে, ওটা কি খাতার মধ্যে তুমি বলবে কি করে? হ্যাঁ, করার জায়গায় করা হলো হবে। করো না, ওটা করো হতে পারে, তুমি লিখো নিতে এখন। কি লিখেছো পড়ো। না, বইতে তো সিএম দেয়নি, সেমই দিয়েছে। যখন টাইম আসবে তখন পাকামো করবা, এখন টাইম আসেনি তোমার। হতে পারলাম। তবে স্কুল থেকে যদি অ্যালাউ করে তাহলে করবো, কোনো চাপ নেই। তাহলে করো, স্কুলে অ্যালাউ করলে সব অ্যালাউ, কোনো চাপ নেই। স্কুলে এগুলো হয়ে গেছে। ওর সঙ্গে কথা হচ্ছে, তুমি চিল্লাচ্ছ। হ্যাঁ, দেখো অন্য কিছু করে ফেলো না, ঘুমের ঘরে সকালবেলা আবার, সকালবেলা দেখো আবার ক্যাথা মেলতে হচ্ছে রোদে, দেখো। তুমি কিছু বলতে চাও? আচ্ছা তাহলে একেরটা আশা করি বুঝতে পারলাম। দুয়ের কোশ্চেনটা দেখো। তাও তো আর উপরে দিয়েছো, এস নিচে দিয়েছো। এটা এই হিসেবে করিনি, এই হিসেবে হয়েছে। এখানে বাহুর মাপ যদি 5-এর জায়গায় অন্য কিছু থাকতো তাহলে অন্যরকম হতো, অন্য হিসেবে হবে না, এটাই আছে। হ্যাঁ ঠিকই তো আছে, হয়তো হ্যাঁ অপশন একটাই আছে। এটাকে ঘোরালে আয়তক্ষেত্র হবে না, এটা এইচটা স্টিল ছবি। তুমি হ্যাঁ এটাকে রাউন্ড শেপ তুমি ঘোরাও, তুমি এই মাথাটাকে এদিকে দিয়ে দাও, আস্তে আস্তে ঘোরানোর চেষ্টা করো, ছবি সেম থাকবে, বাহুর মাপ চেঞ্জ হবে না। হ্যাঁ হয়েছে তো। আচ্ছা এবার 2 নাম্বার কোশ্চেন। আচ্ছা একটা কাজ করি, শোনো। 2 নাম্বার কোশ্চেনে আমি রাফ ছবি এঁকে দিই, 3 নাম্বার কোশ্চেনে রাফ ছবি এঁকে দিই, 4 নাম্বার কোশ্চেনে আমি রাফ ছবি এঁকে দিই। হ্যাঁ হ্যাঁ, মেইন ছবিটা তোমরা বাড়ি থেকে আঁকিও না, আজকে টাইম নেই, বিজ্ঞান পড়াবো। কে বলেছে? আঁকা সম্ভব কিনা দিয়েছে, ওইখানে তো হয়নি, তো হয়নি, একে আগে লিখতে হবে। এই বলো, ছবি আঁকাতে কারো সমস্যা আছে আর সমাধান লিখতে?
তুমি তো গান নাচছো পেছনে বসে, সমাধান কি করে লিখতে হয়? ও না, ওই পেছনেরটা। সমাধান কি করে লিখতে হয় তুমি জানো না? সমাধান বই দেখে দেখে লিখতে হয়, ঠিক আছে? বইয়ের প্রশ্নে যা থাকে সেটা লিখতে হয়। কি বলবাম, বলো। আমি তো তোমাকে ওটাই বললাম, প্রথম ছবি ছিল এইটা। তারপর যেহেতু কর্ণ বলে দেওয়া আছে, দেখো কর্ণটাকে আমি সোজা নিয়ে নিয়েছি। তাহলে দেখো, তাই ছবিটা এমন ছিল, আমি ঘুরিয়ে নিয়েছি। তাহলে দেখো এরকম ওর জন্য তো প্র্যাকটিস করতে হয়। তুমি তো জীবনে প্রথমবার করছো, আমি তো জীবনে 5 নম্বর বার করছি। এ কেমন কোশ্চেন, বুঝলে কি করে বললে হবে? তা তো তোমাকে আমি বলে দিলাম, যদি ওই যে যেহেতু কর্ণ বলে দিয়েছে সেহেতু ছবি এরকমই হবে। কর্ণ যত বড় ছবিতে বলবো তোমার ছবি সব সবকটা এরকমই হবে, আর কিছু হবে না। এই আছে আর এই আছে। খসা মানে রাফ হয়েছে। হ্যাঁ, বাংলায় তো খসড়াই হয়, তোমরা তো ইংরেজ হয়ে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, রাফ। এই যে বিশ্ব, সমাধান লিখতে পেরেছো? কোথায় গিয়ে লিখলে? দেখে দেখে। আর নিশান, এই ঈশান, সমাধান লিখেছো? সমাধান অর্পণ লিখছে তো, ওই লিখুক না আগে। এই যে ঈশান, হ্যাঁ, যে প্রশ্নটা লিখলাম, যে প্রশ্নটা দিয়ে অঙ্ক করলাম, সেই প্রশ্নটাই তো সমাধানে বসবে, লেখো। হ্যাঁ, আঁকির জায়গায় আঁকা হলো, এটাই লিখতে হবে, আর কিছু লিখতে হবে না। দেখেছো, অঙ্ক হলো না বিজ্ঞান। তোমাকে সাদা ভাত দিলে বলবো চাটনি দাও, তাহলে আর কি হবে। 2 নাম্বার কোশ্চেন, এই কথা না, 2 নাম্বার কোশ্চেন আমি রাফ ছবি এঁকে দিচ্ছি, তোমরা এখন রাফ ছবি এঁকে নাও, বাড়ি গিয়ে চেষ্টা করে আসবে। দেখো 2 নাম্বার ছবিতে কি বলেছে, আমি একটি সামান্তরিক আঁকি যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, ওই কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। অতএব 4টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি, 8 সেমি, 8 সেমি, 5 সেমি হয়ে গেল। তাহলে প্রশ্ন হচ্ছে, দেখো কোশ্চেনে পরিষ্কার বলেছে যে কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তোমাদের আমি আগেও বলেছি, যদি কোশ্চেনে কর্ণের দৈর্ঘ্য বলে দেয়, তাহলে আমাদের রাফ ছবি কেমন হবে? এরকম হবে। যদি আমাদের কর্ণের দৈর্ঘ্য বলে দেয়, রাফ ছবি এরকম হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য তুমি কি লিখ, আচ্ছা এবার এবিসি লিখ নাও, এ বি সি ডি। দেখো কোশ্চেনে কি নাম, এই কোশ্চেনে কি নাম দেওয়া আছে বাবুর? দেওয়া নেই। কত বললাম, যেহেতু কোশ্চেনে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে সেহেতু ছবি এরকম হবে। আগের মতো এবার তুমি এবার দেখো কর্ণের দৈর্ঘ্য কত লেখা আছে, দেখো 10, কর্ণের দৈর্ঘ্য 10 লেখা আছে। বলেছে কি সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি ও 8 সেমি। তার মানে সন্নিহিত মানে কি, পাশাপাশি। দেখো এইটা, এই বাহুটা যদি 5 সেমি হয়, তাহলে এই বাহুটা কত হবে? 8 সেমি। এখন সামান্তরিকের বৈশিষ্ট্য কি বলো সায়ন? এই বাহুটা 5 সেমি হলে এই বাহুটা কত হবে? 5 হবে। আর এটা 8 হলে দীপিকাটা কত হবে? 8 হবে। কারণ সামান্তরিক কেমন দেখতে হয়? এরকম দেখতে হয়। সামান্তরিকের এই বাহুটা কি হয়? সমান হয়। এই বাহুটা কি হয়? সমান হয়। তাহলে এটা 8 হলে এটা 8, এটা 5 হলে এটা 5। ক্লিয়ার হলো? আর যেহেতু কোশ্চেনে কর্ণ বলে দিয়েছে, তাহলে ছবিটা কর্ণ হচ্ছে অনুভূমিক হবে, উপরের দিকে উঠবে, নিচের দিকে উঠবে। এবার এটা নিজের মধ্যে, এবার বাড়িতে তোমার সামান্তরিক এঁকে নেবো। এবার বাড়িতে রাফে আগে এটা আঁকবা, যে সাইডে সামান্তরিকটা এঁকে নেবো। 3 নাম্বার ছবি, 3 নাম্বারে বলেছে ল্যান্ড চতুর্ভুজ আঁকতে, যার এলে তাহলে ল্যান্ড চতুর্ভুজ আঁকতে বলে, তাহলে ল্যান্ড চতুর্ভুজ আমরা ল্যান্ডের চতুর্ভুজই হয়, এরকম আঁকবো, এল এ এন ডি। কোশ্চেনে কি বলেছে, এল এর মাপ 4 সেমি। রাফ তো, তোমার ভালো লাগছে অন্য নাও, তুমি চতুর্ভুজ যেমন ভালো লাগছে না। আমি প্রত্যেকটা চতুর্ভুজ একই আঁকছি, দেখবো রাফ ছবিতে এটাই আঁকা। চতুর্ভুজ এটা আঁকলে হলো 4টে বাহুতে। এটা কেন অ্যাকচুয়াল ছবি, এটা রাফ ছবি, বুঝতে পারছো না কেন? হ্যাঁ, তাহলে
সমাধান যদি সম্ভবই না হয় তাহলে সমাধান কেন লিখবা? ওই তো খসড়া ছবি একে এই সব লিখে দিয়ে লিখবা কি সম্ভব নয়, বইতে লেখা আছে। আচ্ছা এল এ 4 লেখা আছে বইতে, এন কত লেখা আছে 5, এনডি 4, ডিএল 6.5 আর এডি, এডি মানে এটা, এডি কত 10। তাহলে বলো তো কোশ্চেনে কর্ণ আছে কি নেই? কর্ণ এডি আছে, তার মানে ছবিটা এরকম হবে না, ছবিটা আগের মতো হবে। এখন বলো তুমি কি করে বুঝলে? আরে আমি তো এটাও চাইছি এটাও তাই এঁকেছি, আমি আলাদা কিছু এঁকেছি? এবার কোশ্চেনে যখন খাতায় আমি ছবিটা আঁকবো অ্যাকচুয়াল ছবি, দেখবো যে এরকম হবে না। এবার 5 সেমি মাপ ধরো এইটুকুনি যদি হয় তাহলে 8 সেমি বড় হবে, আমি কি ওরকম কিছু করেছি? আমি শুধু দেখতে চাইছি যে কোনটা কোথায় হবে, কোন বাহুটা উপরে হবে কোন বাহুটা নিচে হবে, সেটা আমরা খসড়া ছবির মাধ্যমে বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা এটা আমি সাইডে আছি, তাহলে ছবিটা দেখতে অনেকটা এরকম লাগবে। কর্ণ থাকলে ছবি এরকম হবে, কর্ণ না থাকলে ছবি জাস্ট স্ট্রেট কাট হবে। আমি কি আমি তো ধরো আমি বুঝতে পারছি না যে কোশ্চেনে কর্ণ দিয়েছি কি দেয়নি, তাহলে আমি নর্মাল ছবি আঁকলাম, যে বাহুগুলোর মাপ বসাতে বসাতে কি বুঝতে পারছি কোনো একটা বাহুর মাপে কর্ণ আছে, যেই কর্ণ পেয়ে গেলাম ছবিটা পাশে গিয়ে পাল্টে নেবো। তাহলে কর্ণের মাপ কত 10, এবার তুমি এল এন ডি লিখে নাও। আচ্ছা আগে 10 না, আগে কর্ণ কি এডি কর্ণ ছিল, এখানে এ এখানে ডি, তাহলে উপরে তুমি এন নাও নিচে তুমি এল নাও। এবার মাপ বসাও, এল এর মাপ 4, এন এর মাপ 5, এনডির মাপ 4, এলডির মাপ 6.5, এটা 10। এখন তুমি প্রথমে 10 আঁকবা, তারপরে বাহুর মাপ গুলো নিয়ে পরপর এঁকে নেবো। বুঝতে পেরেছো না পারোনি? কোশ্চেনে এল এ এন ডি ল্যান্ড আছে, না না বাহুর মাপ না, ও ছবির নাম বলো। আরে তোমার কোন তার কেটে গেছে মাথায়? এল এ এন ডি, এই তো কোনটার কথা এটা? এই তো এল এ এন ডি। সমস্যা তুমি এদিক দিয়ে ঘোরাচ্ছ কেন? উপর তুমি তো উপর থেকে কেন করবা? বইতে এল এন তুমি ল্যান্ড খোঁজো, এল খোঁজো, এল এর পরে এ খোঁজো, এন খোঁজো, ডি খোঁজো, না খুঁজে বকছো কেন? এমন ফালতু বকে। চারের কোশ্চেন দেখো, কি করবা? এটা টোকোগ্রাফে রাফ অঙ্ক টোকো, বাড়ি থেকে আসল ছবি এঁকে আনতে হবে। বলছে সব কটা বোর্ডে আমি এত মধ্যে চিল্লি চিল্লি বকছি, ও বলছে হাঁ করে শুয়ে বলছে দাদা সব কটা। ওরা পেন্সিল দিয়ে হাতে আঁকতে হবে, স্কেল দিয়ে না, বাড়ি গিয়ে স্কেল দিয়ে কম্পাস দিয়ে ভালো করে আঁকবা। আচ্ছা চারেরটা রম্বস আঁকে, আচ্ছা রম্বস, এবার রম্বস আঁকি মানে কি রম্বসের সব বৈশিষ্ট্য আমাকে জানতে হবে। বলছি কি রম্বস আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 3 সেমি, কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে তুমি করো না, আমার এটা ভালো লেগেছে আমি করি, তোমার ওটা ভালো লেগেছে তুমি ওটা করো, কি আছে করো, আমি মানা করেছি করতে তোমাকে? তাহলে আমার এটাই ভাল লাগে আমি এটাই করেছি। তোমার যদি মনে হয় তুমি অ্যান্টিক্লো এই হ্যাঁ অ্যান্টিক্লো বয়স করো, তাই অ্যান্টিক্লো বয়স করো, কিচ্ছু আসে যেন করো, অসুবিধা নেই। কালকে সকালে, হ্যাঁ কালকে তাহলে সকাল কটায়? 6টায় আমি গ্রুপে নোটিশ করে দেবো কোনো অতিরিক্ত ক্লাস না। আচ্ছা হ্যাঁ আজকে হ্যাঁ কালকে সকাল 6টায় শুধুমাত্র অঙ্ক হবে। কেন? সাব্বাস, এতক্ষণ পরে বললে বেশ ভালো লাগলো। হ্যাঁ তাহলে এই তাহলে কালকে বোধহয় হচ্ছে না তোমার, দাদা তোমার সকাল 6টা থেকে 8টা শিওর? আচ্ছা তোমার হচ্ছে কটা? 8টা থেকে 10টা হয়ে গেল, তা সকাল 6টা থেকে 8টা ওর জন্য হলো না, 8টা থেকে তোমার জন্য হলো না, 10 ওই একই হলো, একই হলো। কটা থেকে? এবার শোনো, এবার 11 থেকে 1টা এদের জন্য হলো না। আচ্ছা এরপরে 11 থেকে 1টা হয়ে গেল। আচ্ছা এবার বিকেলে চলে আসো, আচ্ছা দাঁড়াও, তাহলে 1টা পর্যন্ত আমরা পাচ্ছি না।
ওসব হবে না। তাহলে একটা কাজ করো, তোমরা তাহলে কালকে একটাই আসো, একটা থেকে অত বড় বড় চোখ করতে হবে না, মহিষাসুরে ভয় পেয়ে যাবে। তাহলে একটা থেকে আড়াইটে আসবা না, তোমার আসাও যা না আসাও তাই, কিছুটা তো অপমান করা হলো। তাহলে আগামী ক্লাসে একটা থেকে আড়াইটের সময় সকলে ছাতি নিয়ে চলে আসবা, কারণ বৃষ্টি হতে পারে। আর হচ্ছে যে ওই কালকে শুধু অঙ্কের জ্যামিতি হবে, অঙ্কের বই আর জ্যামিতি বক্স আনবো ভালো করে, বাড়ি কাছে আমি লিখে দেবো। এই 4 নাম্বার কোশ্চেন এখনো কিন্তু হয়নি। 4 নাম্বার কোশ্চেনে রম্বস আঁকতে বলেই কথা না, 4 নাম্বার কোশ্চেনে রম্বস আঁকতে বলেছে যার একটি বাহু দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। কি হয়েছে? শুধু অঙ্কই হবে, এগুলো করে আনার চেষ্টা করবা, না হলে আমি কিছু বলছি না। যদি পারো করে আনবা ভালো ছেলের মতো, আর যদি না হয় ইচ্ছা নেই করবা না, তাই অসুবিধা নেই। কি? হ্যাঁ হবে। চারটা কি বলেছে? আমি একটি রম্বস আঁকি, একটি বাহুর দৈর্ঘ্য 3 সেমি, কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। ও আচ্ছা, ভালো করে বলছে কর্ণের দৈর্ঘ্য বলেছে, তাহলে ছবি এরকম হবে না এরকম হবে? এরকম হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য আঁকলাম, তাহলে ছবি যেমন হয় তেমনই করবো নিশ্চয়ই। হলো। এখন দেখো কোশ্চেনের নাম তো দেয়নি, দেখো কোশ্চেনের কর্ণের নাম তো দিয়ে দেয়নি, তাহলে আমরা এবিসিডি আগে নাম দিয়ে নেবো। এবিসি নাম। এবার দেখো রম্বসের একটা বাহুর মাপ 3 বলেছে, তাহলে রম্বসের মনে করে এবি বাহুর মাপ 3, কথা বলো না নিজেদের মধ্যে, এবি বাহুর মাপ মনে করো 3, তাহলে কোশ্চেন হচ্ছে বাকি 3টে বাহুর মাপ কি হবে? 3ই হবে। কেন 3 হবে? কারণ রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়। তিনেটা ও বললো যে হবে না। আচ্ছা হবে, এই দেখো আমি দেখো হবে না কেন বলে দিচ্ছি, দেখো এই যে হবে না কেন দেখে না, হয়েছে দেখো যেখানে লেখা আছে না এল এ এন ডি, তুমি এ এন ডি নিয়ে ভাবো, ত্রিভুজ এ এন ডি এটা ত্রিভুজ হচ্ছে না? এই ত্রিভুজের মাঝখানে বাহু, বড় বাহু 10 সেমি, ছোট তো বাহু যোগফল কত? 4 আর 5 9, তাহলে এই দুজনে কি হবে? এই বাহুটাকে টাচই করতে পারবে না, সুতরাং এখানে কিন্তু এল এন ডি চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব হবে না। আচ্ছা তাহলে রিজু বাবু আগামী ক্লাস কবে আমাদের? বাড়ির কাজ দেখো, আমি আশা করবো যেহেতু কালকে স্কুল ছুটি, তোমরা এই 3টে ছবি বাড়ি থেকে ইজিলি এঁকে আনতে পারবে, এঁকে আনবা। ক্লাস 7 ম্যাথ এইচডব্লিউ 10, জানি না আমি হ্যাঁ দুজনের উদ্বোস আছে তো আজকে, হ্যাঁ মনে রাখবা। ঈশান তোমাকে বলেছি না এগুলো হাত দিয়ে আঁকতে, তুমি কেন পেন্সিল দিয়ে সময় নষ্ট করছো? বললাম এগুলো রাফ ছবি, হাত দিয়ে তাড়াতাড়ি আঁকো, তাড়াতাড়ি আঁকো। তা টেরা বাগাইতে হবে, হাত দিয়ে আঁকতে বলেছি। ওই বোর্ডে আঁকা ছবিগুলো কই গো তোমার খাতায়? সাবাস। আর প্রথম ছবিটা যেটা আঁকালাম ফার্স্টে, আর সমাধান কে লিখবে? সমাধান বই থেকে লিখবা, কালকে ওটা করতে দেবে। শুনে নাও, আগামী ক্লাস কালকে 1 নাম্বার ছবিটা আমি কিন্তু এখানে করতে দেবো, আর তোমাদের পারতে হবে। ও আচ্ছা, আমি এখানে আগামী ক্লাসের কথা লিখে দিচ্ছি, গ্রুপে নোটিশ করে দেবো। হ্যাঁ অবশ্যই।
আগের বার আগামী ক্লাসে 1টা PM থেকে ক্লাস হবে শুধু অঙ্ক। জানাতে বন্ধ করে দাও। হ্যাঁ, বিজ্ঞানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে যে বিজ্ঞানে কি আছে আজকে? আগের চ্যাপ্টার শেষ হয়ে গেছে। ও তাহলে আজকে দিতে হবে। আচ্ছা আমাকে শিক্ষক বইটা দাও তো কত দূর হলো দেখি। আমাদের না তা হয় নাকি? এই কালকে কিন্তু বিজ্ঞান করাবো না, শুধু অঙ্ক হবে কালকে। আজকে আর করাবো না, সময় করতে হবে না অত সহজ। হ্যাঁ, ডিম্পি আর অর্পণের হচ্ছে একটুখানি। তুমিও করবো উপোস? আচ্ছা লাস্টে কোন অধ্যায়টা হচ্ছিল আমাদের? ও আচ্ছা আচ্ছা, পদার্থের ভূমিকা। আমি বুঝতে পেরেছি সায়ন। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদেরকে এই শোনো, বিজ্ঞানের কি আমাদের একটা অধ্যায় বাকি আছে, চেষ্টা করবো পুজোর আগে আগে শেষ করার। পুজোর পর থেকে রিভিশন চালু, এক্সট্রা ক্লাস পারলে দিয়ে দেবো। ওই তো সায়ন বন্ধু বললো যে তাহলে রিম্পি রাতে চলে যাও, আর অর্পণ চলে যাও, আর হচ্ছে ক্যামেরাটা বন্ধ করে দাও। হ্যাঁ পারবে।